নমস্কার। আজকে পাঠ করতে চলেছি শচীন দাসের লেখা একটি ছোট গল্প, জংলি বাবা। সঙ্গে থাকুন। সময়টা এপ্রিলের মাঝামাঝি। বাংলা ক্যালেন্ডার হিসাবে বৈশাখের শুরু। সে অর্থে কালবৈশাখীর তাণ্ডব শুরু না হলেও ইতিমধ্যে 2-3 দিন মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হয়ে গেছে বিকেলের দিকে। বৃষ্টি তেমন না হলেও ঝড় যা হয়েছে তাতেই আমাদের এই হাসপাতালের বাগানের বড় বড় গাছ কিছু পড়ে গেছে হুড়মুড় করে। আমার কোয়ার্টারের সামনের কয়েকটা ফুলের গাছও নেতিয়ে পড়েছিল ঝড়ের দাপট সহ্য করতে না পেরে। তবু নাকি তেমন ঝড় হয়নি এবারে। হাসপাতালের ওয়ার্ড বয় ঝন্টু, সে আমাকে পরের দিন ফুল গাছগুলোকে তুলে দিতে দেখে বলেছিল, এ তো কিছুই না, এমন হয় যে বাগানের পশু পাখি পর্যন্ত মরে পড়ে থাকে। আর যেবার জংলি বাবা এলো সেদিন তো আকাশে সাংঘাতিক কাণ্ড। আমি জিজ্ঞেস করেছিলাম, জংলি বাবাকে? ঝন্টু চোখ কপালে তুলে বলল, ও বাবা, তাকে চেনেন না? এ অঞ্চলে তাকে চেনে না আবার নাম শোনেনি এমন কেউই তো নেই। হেসেই জবাব দিলাম, তা আমার কি দোষ বলো? আমি তো এসেছি সবে 1 মাস, আরও থাকতে থাকতে নিশ্চয় শুনবো। একটু থেমে গাছের গোড়া থেকে উঠে দাঁড়িয়ে শুধলাম, তা তোমার ওই বাবাটি কি করেন? আমার কথায় বোধহয় ঝন্টু আহত হলো। সামান্য বিরক্তি নিয়েই বলল, না না, ওভাবে বলবেন না স্যার, ওভাবে বলাটা অন্যায়, শত হলেও তিনি একজন। বলতে বলতে কপালের উপরে হাত দুটো জড়ো করে তার উদ্দেশ্যে প্রণাম ঠুকলো ঝন্টু। আমি হাসলাম আর হেসেই জিজ্ঞেস করলাম, প্রণাম কাকে করলে ঝন্টু? আগে জংলি বাবাকে। উনি মানুষ নন, দেবতা। এ অঞ্চলের কত মানুষের অসুখ বিসুখ ভালো করেন, বিনে পয়সায় ওষুধপত্র দেন। তাছাড়া। ঝন্টু একটু থেমে তাকালো আমার দিকে। আমি বললাম, থামলে কেন ঝন্টু? তাছাড়া কি? ঝন্টু বলল, তাছাড়া বলতে নেই, জংলি বাবার কাছে গেলেই যেন অসুখ পালায় স্যার। তাই নাকি? তাহলে তো একবার দেখতে হয়। নিয়ে যাবে নাকি আমাকে একবার? ঝন্টু যেন ভয় পেল। না বাবু না, আপনি গিয়ে আবার তেনাকে কি না কি বলবেন, বাবা খুব রেগে যাবেন আমার উপর। বোঝালাম হাসতে হাসতে, না না, তোমার ভয় নেই ঝন্টু, আমি কিচ্ছু বলবো না। শুধু জানতে চাইবো হাসপাতালে ডাক্তারদের কাছে না এসেও লোকে কেন ছোটে তার কাছে। না স্যার না, সে আপনি অন্য কারুর সঙ্গে যান, আমি নিয়ে যেতে পারবো না, আমাকে বলবেন না আপনি। বলতে বলতে তড়ি ঘড়ি প্রায় পালিয়েই চলে গেল ঝন্টু। আমিও নানা কাজে ব্যাপারটা ভুলে গেলাম। এই ঘটনার প্রায় 2 মাস পরের কথা। এক সকালে আউটডোরে বসে রোগী দেখছি। হঠাৎ ঝড়ের বেগে এসে ঢুকলো এক যুবক। যুবকের চুল এলোমেলো, চোখের কোণে জল, হাত পা কাঁপছে থরথর করে। ডাক্তারবাবু, কান্না ভাঙা গলায় যুবকটি বলল, আমার ছেলেটাকে বাঁচান আপনি, শিগগির চলুন। মুখ তুলে যুবকটির অবস্থা লক্ষ্য করেই বলে উঠলাম, কেন, কি হয়েছে কি? আমার ছেলেটাকে সাপে কেটেছে ডাক্তারবাবু। সাপ? কখন? কিভাবে কেটেছে? রোগী দেখতে দেখতে প্রায় দাঁড়িয়েই পড়েছিলাম। যুবকটি বলল, কামড়েছে কাল রাত্রিরে বাবু, এই 10টা নাগাদ। 10টা? আমি প্রায় চেঁচিয়ে উঠলাম।
সারা রাত করেছোটা কি? হাউ হাউ করে কেঁদে ফেলল যুবকটি। আগে বাবার কাছে নিয়ে গিয়েছিলাম। বাবা? বাবাকে? প্রথমে অবাক হলেও পরেই আমার মনে পড়ল, এ নিশ্চয়ই সেই জংলি বাবা, ঝন্টু, যার নাম উঠলেই কপালে হাত ঠেকিয়ে প্রণাম করে। জড়ানো গলায় যুবকটি জানালো, আগে ওই ওই জংলি বাবা। যা অনুমান করেছিলাম। বললাম, তা বাবা এসে করলো কি? আগে সঙ্গে সঙ্গে বাঁশের একটা ছিলে দিয়ে চিরে দিল জায়গাটা, তারপর তার ঝোলা থেকে কালো একটা পাথর বার করেছিল, পরে ওই পাথরটাই ক্ষতস্থানে চেপে বেঁধে দিয়েছিল ভালো করে। বলেছিল, এরপর যা, এবারে তোর ছেলেকে শুইয়ে দে লম্বা করে, সারা রাত ধরে দেখবি পাথরটা সব বিষ টেনে নেবে, আর ভোর না হতে তারপর তোর ছেলে আবার যেকেই সেই। ডাক্তারবাবু, যুবকটির কথার মাঝখানেই আমি বলে উঠলাম, বিষ পাথর আর বিষ টেনে নিল না তো? আগে না ডাক্তারবাবু। যুবকটির কান্না আরও বেড়ে গেল। কান্না ভাঙা গলায় বলতে থাকলো, সকালে উঠেই দেখি ছেলের আমার তখনও হুঁশ নেই। বাবাকে ডেকে নিয়ে এলাম। বাবা এসে দেখে পাথরটা প্রথমে খুলে দিল, তারপর ওটা ঝোলায় ভরে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, থাক এখন আরো খানিকটা সময় মরার মতো শুয়ে, ঠিক 1 ঘন্টা পরে ও নিজেই উঠে বসবে, উঠেই প্রচণ্ড খিদেই খালি খেতে চাইবে, কিন্তু তখন ওকে 1 কাপ গরম ছাগলের দুধ ছাড়া অন্য কিচ্ছু দিবি না। দিয়েছিলে কি? কি করে দেব ডাক্তারবাবু, ছেলে সেই থেকে আর ওঠেইনি। বাবা বলে চলে গিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে আবার দৌড়ালাম বাবার ডেরায়, কিন্তু গিয়ে দেখি বাবা অন্য কোথায় সাপে কাটা রোগী দেখতে গেছে। তারপরের ব্যাপারটা আমি বুঝতে পারছি। এখন চলো তোমার ছেলেটাকে আগে দেখি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। কি নাম তোমার? কি কি করো? আগে আমার নাম সগরু, ভ্যান রিক্সা চালাই। তা বাড়ি কত দূর? সাইকেলে যাওয়া যাবে তো? না ডাক্তারবাবু, ছেলেটাকে আমি নিয়েই এসেছি। নিয়ে এসেছো? তা কোথায় তোমার ছেলে? চট করে উঠে দাঁড়িয়েই আউটডোর ছেড়ে বেরিয়ে এলাম। সগরু বলল, আগে আগে বাইরে ডাক্তারবাবু, ভ্যানের উপর শুয়ে আছে। চলো চলো। সগরুর আগেই তাড়াতাড়ি পা চালিয়ে বাইরে এলাম। আসতেই দেখি ভিড় বাইরে, আর সে ভিড়ের ভেতরে ঝন্টু দাঁড়িয়ে। কাছে গিয়েই ঝন্টুকে আগে ধরলাম। কি ব্যাপার ঝন্টু, তোমার তো নাইট ডিউটি, তুমি এখন এখানে? আগে বাবার পেশেন্ট হাসপাতালে এসেছে, তাই ছুটে এলাম। হ্যাঁ, দেখো ভালো করে। ভিড় সরিয়ে ছেলেটির কাছে যেতে যেতেই আমি বলে উঠলাম, এইসব ভণ্ড শয়তান বাবাগুলো কি করে যে দেশের সর্বনাশ করছে। কিন্তু ছেলেটাকে দেখেই চমকে উঠলাম। আমার অনুমান ঠিকই ছিল, কিন্তু সেটা যে এমন তা বুঝতে পারিনি। বুঝেই হতাশায় মুখ থেকে বেরিয়ে এলো, এ কি করেছো সগরু? এ কাকে এনেছো? কেন ডাক্তারবাবু? পরীক্ষা করে এই রাগে আমার মুখ থেকে বেরিয়ে এলো, তোমার ছেলে তো মরে গেছে। কাল সঙ্গে সঙ্গে যদি বাবাকে না ডেকে আমাদের এখানে নিয়ে আসতে, তাহলে আর তোমার ছেলে হয়তো মরতো না। সগরু হঠাৎই চুপ, আর তারপরে আচমকা ডাক্তারবাবু বলে বিকট একটা চিৎকার করে উঠে দাঁড়িয়ে গর্জন করে উঠল, এই জংলি বাবাকে আমি খুন করে ফেলবো।
বলে ছেলেটাকে ফেলে হঠাৎই ভিড় ছেড়ে দৌড়ে গেল। আমি চেঁচিয়ে উঠলাম, আরে আরে এই সগরু, সগরু যেও না বলছি। কিন্তু কে কার কথা শোনে? উন্মত্ত সগরু ততক্ষণে নাগালের বাইরে, আর সেই যে গেল, আর ফিরল না। গ্রামবাসীদের কাছেই শুনলাম সগরুর বউ মারা গেছে প্রায় 1 বছর আগে। এখন মা মরা বছর সাতেকের এই ছেলেটাই ছিল ওর প্রাণ। তা ওই ছেলেও চলে যেতে সগরু আর নিজেকে ধরে রাখতে পারেনি। সন্ধে পর্যন্ত অপেক্ষা করে ডেথ সার্টিফিকেট দিয়ে ছেলেটাকে আমি গ্রামবাসীদের হাতেই তুলে দিলাম, কিন্তু সগরু তখনও খবর নেই। শুধু সেদিনই নয়, এরপর প্রায় দিন 7 খবর নেই সগরুর। সগরু যে কোথায় গেছে কেউ বলতে পারল না। তবে ঝন্টু একটা খবর আনলো। এক সকালে কোয়ার্টারে বসে কাগজ পড়ছি, ঝন্টু এসে বলল, স্যার, জংলি বাবা আমাদের এখান থেকে চলে গেছেন। মুখ থেকে বেরিয়ে এলো, ভালোই হলো, আপদ বিদেয় হয়েছে। ঝন্টুর কিন্তু মুখ মন মরা। আমার কথায় বেশ অসন্তুষ্টই হলো। কি সব বলেন স্যার, সগরু বাবার নিয়মবিধিটা ঠিক মতো পালন করতে পারেনি, না হলে কি আর ছেলেটা মরে? ছেলেটা এমনিতেই মরত, উগ্র বিষের সাপের ছোবল। সঙ্গে সঙ্গে চিকিৎসা না করিয়ে বিষ পাথর না কি বেঁধে দিয়েছে। এতে কি আর বিষ কাটে? ঠিক আছে, তুমি এখন এসো ঝন্টু, আমি ব্যস্ত আছি। ঝন্টু চলে গেল। আর সেই বিকেলেই আমি সগরুকে আবার আবিষ্কার করলাম। হাসপাতালের রাস্তার সামনে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সগরু। পরনের নোংরা লুঙ্গিটা জায়গায় জায়গায় ছেঁড়া, গায়ের গেঞ্জিটাও তেল চিটে, ঝাঁকড়া এক মাথা চুলে জট পাকানো। আমাকে দেখে সগরু দাঁড়িয়ে গেল, আর তারপরেই আমার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল চাপা গলায়, ওই শয়তানটাকে আমি খুন করে ফেলবো। এবং বলতে বলতেই আচমকা কান্নায় ভেঙে পড়ল। ডাক্তার বাবু, ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তার বাবু। সগরুর পিঠে সস্নেহে হাত রেখে বললাম, যাও সগরু, ঘরে যাও, আবার নিজের কাজ শুরু করো। সগরু কিন্তু গেল না, ঠায় সেখানেই দাঁড়িয়ে রইল। আমিও আর না দাঁড়িয়ে আস্তে আস্তে ওর সামনে থেকে সরে এলাম। সেই থেকে সগরু রাস্তায় এখানে ওখানে ঘোরে। এর 2 দিন পরের ঘটনা। রাত 12টা নাগাদ হাসপাতাল থেকে কোয়ার্টারে ফিরছি। আচমকা চোখে পড়ল পাশের আমবাগানে কেউ দাঁড়িয়ে আছে, পরনে আলখাল্লার মতো কিছু একটা। চোখে পড়তেই টর্চটা জ্বালিয়ে দিলাম। না, কেউ তো নেই। তাহলে ভুলই দেখেছি আমি। হাঁটতে হাঁটতে কোয়ার্টারে ফিরে গেলাম। কেষ্ট রান্না করে রেখে গিয়েছিল, চটপট খেয়েই শুয়ে পড়লাম। কিন্তু ঘুমটা এসেছে কি আসেনি, হঠাৎই শো শো করে একটা হাওয়ার শব্দ পেলাম। তবে কি ঝড় উঠল? কিন্তু সন্ধে থেকে তো আকাশ পরিষ্কারই ছিল। এমনকি হাসপাতাল থেকে একটু আগে ফেরার সময়ও তো কিছু তেমন টের পাইনি। কি জানি, ঝড়ের মাস, ঝড় উঠতে আর কতক্ষণ। চোখ মেলে মশারির ভেতর দিয়ে বাইরে তাকালাম। গরমের জন্য সমস্ত জানলা খোলাই থাকে, হাওয়া উঠলে ধুলোর জন্য বন্ধ করতে হবে। কিন্তু চোখ খুলে তাকাতেই শরীরটা হিম হয়ে গেল। খোলা জানলায় একটা বড় মুখ, দেহে আলখাল্লার মতো কিছু জড়ানো, আর মুখটা কোনো তান্ত্রিকের মতো। বাইরে ভরা পূর্ণিমার আলো ছিল, জানলা দিয়ে সে আলোরই অনেকটা এসে পড়ায় এবারে বেশ
চমকেই উঠলাম। মূর্তিটা যেন কিছু একটা বলতে চাইছে, আর বাইরেও কোনো হাওয়া নেই। চিৎকার করে উঠলাম, কে? আর তারপরেই বালিশের পাশ থেকে টর্চটা তুলে জ্বালালাম। সঙ্গে সঙ্গে মূর্তিটা হাওয়া। বিছানায় উঠে বসে ততক্ষণে বেশ অবাকই হয়েছি আমি। মনে পড়ল হাসপাতাল থেকে ফেরার সময় আমবাগানের পাশে এই মূর্তিটাই যেন এক ঝলক দেখেছিলাম। টর্চ জ্বালাতেই মিলিয়ে গিয়েছিল। সে রাতে আর কিছু হলো না। তবে পরের দিন হাসপাতালে যেতেই ঝন্টু বলল, যাক স্যার, জংলি বাবার রাগ পড়েছে, আবার তিনি ফিরে এসেছেন আমাদের এখানে। কথাটা কেমন ঝট করে মনের মধ্যে গেঁথে গেল আমার। ঝন্টুর দিকে তাকিয়ে বললাম, তাই নাকি? তুমি দেখেছ? না স্যার, আমার সঙ্গে দেখা হয়নি, তবে অনেকেই নাকি দেখেছে বলছে। একটু খোঁচাই মারলাম, তবে আর কি, চলে যাও না বাবার ডেরায়। সেটাই তো মুশকিল স্যার, বাবা এবারে এসে আর ডেরায় ওঠেনি, এমনি অনেককে দেখা দিয়েছেন। বললাম, কিন্তু তুমি তুমি কি সেই ভাগ্যবানদের মধ্যে পড়ো না? ঝন্টু লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। তারপরেই আবার বলে, স্যার, সগরুটাকে দেখেছেন? ফিরে এসেছে, কিন্তু একদম বদ্ধ পাগল। আমি জানালাম, হ্যাঁ দেখেছি, আর সগরুর এই অবস্থার জন্য দায়ী তোমার ওই জংলি বাবা। ঝন্টু আর কোনো কথা বাড়ালো না, নিজের ডিউটিতে ফিরে গেল। পরদিন ঘুম থেকে উঠতে না উঠতেই শুনি হই হই কাণ্ড। শুনলাম হাসপাতালের রাস্তায় আমবাগানের পাশেই সগরুকে কেউ খুন করে রেখে গেছে। চমকেই উঠলাম। খবরটা শুনে প্রথমে বিশ্বাসও করতে চাইনি। কি করেই বা করব? এক বদ্ধ উন্মাদ, তার উপর এ অবস্থায় সগরুকে খুনই বা করবে কে? ঘর থেকে বেরিয়েই আমবাগানের রাস্তায় গেলাম, কিন্তু সগরুকে দেখেই শিউরে উঠলাম। সগরুর মৃত মুখে তখনও একটা আতঙ্কের ছায়া। চোখের মণি দুটো যেন ঠেলে বেরিয়ে আসবে। বেশ বোঝা যায় মৃত্যুর আগে প্রচণ্ড ভয় পেয়েছিল সগরু। কিছু একটা দেখে যেন আতঙ্কে কেঁপে উঠেছিল। দুপুরের দিকে হাসপাতালের অফিসে থানার সেকেন্ড অফিসার এলেন। সগরু সম্পর্কে আমি যা যা জানি তা আমাকে জিজ্ঞেস করলেন। আমিও সব খুলে বললাম, এমনকি জংলি বাবার প্রসঙ্গও বাদ গেল না। পুলিশ অফিসার বললেন, এই হয়েছে মুশকিল। কেন, কি ব্যাপার বলুন তো? আমার প্রশ্নে পুলিশ অফিসার জানালেন, খুনের কোনো চিহ্নও পাওয়া যাচ্ছে না, তবে এটাও ঠিক মৃত্যুর আগে কিছু একটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়েছিল। যাই হোক, দেখি। পুলিশ অফিসার উঠে দাঁড়ালেন। সেই রাতে বিছানায় শুয়ে আছি। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আচমকা আমার ঘুমটা ভেঙে গেল মৃদু একটা শব্দে। এমনিতেই আমার ঘুম পাতলা, তার উপর কদিন হাসপাতালের কয়েকটা কেস নিয়ে উদ্বিগ্ন ছিলাম মনে মনে, তাই ঘুম আর গভীর হচ্ছিল না তেমন। এখন এমন একটা শব্দে ঘুমটা তাই চট করে ভেঙে গেল। বুঝলাম শব্দটা দরজার। দরজাটা যেন ক্যাচ করে আস্তে আস্তে কেউ খুলে ফেলছে। কিন্তু খুলবে কি করে? দরজা তো বন্ধ করেই শুয়েছি আমি, আর বৃষ্টির জন্য জানলাও আজ বন্ধ। তবে কি ঘরে কেউ ঢুকেছিল? কিন্তু তা কি করে হবে?
হতে পারে অবশ্য। হাসপাতালে চলে গেলে কেষ্ট আমার ঘরদোর পরিষ্কার করে, আমার জন্য রান্নাবান্না করে খাবার ফ্রিজে ঢুকিয়ে রেখে আমাকে হাসপাতালের চাবি দিয়ে আসে। কেউ তখনই যদি ঢুকে থাকে তো। চুপচাপ শুয়ে অপেক্ষা করলাম। দেখি না দরজাটা কে খুলছে। আর একটু অপেক্ষা করার পরই বুঝলাম দরজাটা খুলছে বাইরে থেকে। এবারে আমি একটু ভয় পেলাম। স্পষ্ট মনে আছে দরজাটা বন্ধ করেই শুয়েছি আমি। তবে আর বাইরে থেকে কে খুলবে? তাহলে কি চোর ঢুকছে? নিঃশব্দে চোখ মেলে তাকিয়ে রইলাম। দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আর খুলতেই দেখি কদিন আগের দেখা আলখাল্লা পরা সেই তান্ত্রিক। আমি ভয়ে চমকে উঠলাম। বুকের ভেতরটা যেন ঠান্ডা মেরে যাচ্ছে। ঘরে নাইট ল্যাম্পের সবুজ আলো ছিল। তারই আলোয় চোখে পড়ল দরজা খুলে ছায়ামূর্তিটা পায়ে পায়ে আমার মাথার সামনে এসে দাঁড়ালো। তারপর কিছু করার আগেই আমি মশারির মধ্যে উঠে বসলাম। ছায়ামূর্তিটা তখনও স্থির, নড়ছেও না। এদিকে মশারি থাকায় ভালো করে দেখতেও পাচ্ছি না। না পাওয়ায় এবার জিজ্ঞেস করলাম, কে 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 এখানে? ছায়ামূর্তিটা কোনো উত্তর দিল না। যেমন এসেছিল তেমনই দাঁড়িয়ে রইল। এবারে সাহস নিয়ে আমি মশারিটা তুলে নিচে নেমে দাঁড়ালাম। নামতেই ছায়ামূর্তিটি আমার দিকে তাকালো। আধো অন্ধকারে স্বল্প আলোয় যদিও দেখা যাচ্ছিল না কিছু, কিন্তু বুঝলাম ছায়ামূর্তি যেন কিছু একটা বলতে চাইছে আমাকে। সেই সঙ্গে কেমন দুর্গন্ধও পাচ্ছিলাম ঘরের ভেতরে। আমাকে নামতে দেখেই ছায়ামূর্তি দরজার দিকে এগিয়ে গেল। তারপর দরজা পেরিয়ে মুহূর্তেই ঘরের বাইরে। আমি বেরোলাম। মাথার ভেতর যেন কিছু একটা এসে ভর করলো। কেন বেরোলাম, কোথায় যাচ্ছি, কিছুই আর মাথায় রইল না। শুধু একটা অস্পষ্ট ইশারা আমাকে পাগলের মতো টেনে নিয়ে গেল ওই মূর্তিটার পিছনে পেছনে। বৃষ্টিটা তখনও টিপটিপ করে পড়েই চলেছে। ওই বৃষ্টির ভেতরেই মূর্তিটা একসময় গিয়ে আমবাগানের পাশের জঙ্গলে ঢুকে পড়ল। আমিও অন্ধের মতো ওকে অনুসরণ করলাম। আর খানিকটা গিয়েই মূর্তিটা যেন একটা বড় গাছের তলায় হঠাৎ মিলিয়ে গেল। আর তখনই একটা বীভৎস আর্তনাদ। সেই আর্তনাদেই আমার সম্বিত ফিরল। তাড়াতাড়ি যেমন এসেছিলাম তেমনি আবার ঘরে ফিরে গেলাম, কিন্তু ঘুমোতে আর পারলাম না। এভাবেই এক সময় বাকি রাতটা কেটে গেল। পরের দিন ভোর হতে না হতেই থানায় ফোন করলাম। খানিক বাদেই সেকেন্ড অফিসার আমার কোয়ার্টারে এলেন। আমি তাকে সব গুছিয়ে বলেই জানালাম, একবার চলুন না, দেখাই যাক। সেকেন্ড অফিসার রাজি হলেন। বেলা 9টা নাগাদ লোকজন নিয়ে এসে আমার সঙ্গে সেকেন্ড অফিসার ওই জঙ্গলে গেলেন। এবং আশ্চর্য, জঙ্গলের ভেতরে গিয়ে ওই গাছটা খুঁজে পেতে কোনো অসুবিধেই হলো না। কেননা গাছের তলাটা ছিল এবড়ো খেবড়ো, যেন কদিন আগেই কেউ জায়গাটা খুঁড়েছে। লোকজন দিয়ে জায়গাটা আবার খোঁড়ার নির্দেশ দিলেন সেকেন্ড অফিসার। একটা দেহ উঠে এলো। দেহটার পরনে একটা আলখাল্লা, কপালে সিঁদুরের টিপ। লোকজন যারা ছিল তাদেরই কে যেন বলে উঠল, আরে এ তো জংলি বাবা। সেকেন্ড অফিসার অনেকক্ষণ তাকিয়েছিলেন, কিন্তু তিনি এবারে মাথা নাড়লেন। না, জংলি বাবা ওর আসল পরিচয় নয়। ওর নাম আসলে তোতারাম, ওরফে পিনু, ওরফে দাগা। দাগি একটা ক্রিমিনাল মশাই।
সাধুর ভেগ ধরে জঙ্গলি বাবা সেজেছিল। আমাদের কাছে খবর যেতেই আমরা লোক লাগালাম, কিন্তু তার আগেই লোকটা হাওয়া। এখন দেখছি। যাই দেখুন, খানিকটা ভয়েই আমি এবারে জানালাম, লোকটার একটা সৎকার করবেন মশাই, এজন্যই বোধহয় লোকটা আমার কাছে আসছিল। আরে হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড অফিসার বললেন, তার বলতে, কিন্তু তার আগে তো পোস্টমর্টেম হবে। কিন্তু আমি ভাবছি কি জানেন, লোকটার এই দশা করলো কে? যদি অভয় দেন তো বলি। আমি জানালাম, মনে হয় শোকরু। কিন্তু শোকরু তো একটা বদ্ধ পাগল। ভুলে যাবেন না, শোকরু ছেলের শোকেই পাগল হয়েছে, তার আগে কিন্তু। তাহলে শোকরুর মৃত্যু কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমারও তাই মনে হচ্ছে জানেন। শোকরু হয়তো ওর ওই ভয়ঙ্কর রূপ দেখেই ভয়ে হার্ট ফেল করেছে। দেখি গিয়ে, আজ তো শোকরুর পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার কথা। দলবল নিয়ে পুলিশ অফিসার চলে গেলেন। ঝন্টু ছিল, খবর পেয়ে কখন পেছনে এসে দাঁড়িয়েছিল। বললাম, কি দেখলে তো ঝন্টু? হ্যাঁ স্যার। ঝন্টু লজ্জা পেল। আমি বললাম, তবে এত কিছুর পরেও জানাই, এই পৃথিবীতে এখনো এমন অনেক কিছু ঘটে যুক্তিতে যার ব্যাখ্যা পাওয়া যায় না। ঝন্টু মানল। আমরা হাসপাতালের দিকে আবার ফিরে চললাম। শেষ হলো আজকের গল্প পাঠ, শচীন দাসের লেখা একটি ছোট গল্প, জংলি বাবা। ধন্যবাদ।